সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। রংপুর আইডিয়াল ইনস্টিটিউট অব টেকনোলজি কর্তৃক আয়োজিত এই অনলাইন ক্লাসে আমি কোকিলা সিংহ জুনিয়র ইনস্ট্রাক্টর টেক্সটাইল টেকনোলজি। আজকে আমি গার্মেন্টস ডিজাইন অ্যান্ড প্যাটার্ন মেকিং টেকনোলজির ইন্ট্রোডাকশন টু টেক্সটাইল সায়েন্স বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা গুরুত্ব সহকারে এই ক্লাস উপভোগ করবে। আমরা গার্মেন্টস ডিজাইন অ্যান্ড প্যাটার্ন মেকিং টেকনোলজির প্রথম পর্বের ইন্ট্রোডাকশন টু টেক্সটাইল সায়েন্স বিষয়ের প্রথম অধ্যায় আলোচনা করছিলাম ক্লোদিং সম্পর্কে। আজকে আমি যে অধ্যায় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দ্বিতীয় অধ্যায়, আর অধ্যায়ের নাম হচ্ছে জিনিং। তো আমরা সর্বপ্রথমে চলে আসি যে জিনিংটা কি। এই জিনিং কি বা কাকে বলে? যে প্রক্রিয়ার সাহায্যে মাঠ থেকে বীজযুক্ত তুলা সংগ্রহ করা হয় এবং সংগ্রহ করার পর এই বীজ তুলা থেকে বীজ ও তুলাকে পৃথক করা হয়, সেই প্রক্রিয়াটাকেই কি বলা হয়? জিনিং। আবার এভাবে বলা যায় যে প্রক্রিয়ার মাধ্যমে মাঠ থেকে বীজযুক্ত তুলা সংগ্রহের পর বীজ ও তুলাকে সম্পূর্ণরূপে আলাদা করা হয়, সেই প্রক্রিয়াটাকে কি বলা হয়? জিনিং বলা হয়। এখন আমরা জানব যে জিনিংটা কি উদ্দেশ্যে করা হয়ে থাকে বা জিনিংয়ের উদ্দেশ্য কি। জিনিংয়ের উদ্দেশ্যগুলো কী কী বা কী কারণে এই জিনিংটা করা হয়ে থাকে? বীজকে সম্পূর্ণরূপে আলাদা করা, তুলাকে সম্পূর্ণরূপে বীজ মুক্ত করা, আঁশের মধ্যে অপদ্রব্য ও বীজ একত্রে সংগ্রহ করা, আঁশের মধ্যে কোনো প্রকারের ত্রুটি এবং ক্ষুদ্রাতি ক্ষুদ্র বীজ কণা যাতে না থাকে তা কী করতে হবে? নিশ্চিত করতে হয়। অ্যাকচুয়ালি জিনিং করার উদ্দেশ্য হচ্ছে যে মাঠ থেকে যে বীজযুক্ত তুলা থাকে সেই বীজযুক্ত তুলা থেকে বীজকে সম্পূর্ণরূপে আলাদা করাই হচ্ছে জিনিংয়ের মূল উদ্দেশ্য, যাতে আমাদের পরবর্তী যে প্রসেসগুলো আছে সেই প্রসেসগুলো কী হয়ে থাকে? সুন্দরভাবে সম্পন্ন করা হয়ে থাকে। সেই জন্যই কী করা হয়ে থাকে? এই জিনিংটা করা হয়ে থাকে। এখন আমরা জানব জিনিংয়ের প্রকারভেদ সম্পর্কে। জিনিংকে 3 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে স্বজিনিং, স্বজিনিং বা জিন। 3 হচ্ছে নাইফ রোলার জিনিং, তিন নম্বর হচ্ছে ম্যাকার্থি জিনিং। তাহলে জিনিংকে কয় ভাগে ভাগ করা হয়েছে? 3 ভাগে। একটা হচ্ছে স্বজিন বা জিন নাইফ রোলার জিনিং 2 নম্বর, 3 নম্বর হচ্ছে ম্যাকার্থি জিন বা জিনিং। এই জিনিং প্রক্রিয়াটাকে 3 ভাগে ভাগ করা হয়। তবে এদের মধ্যে এই 3 ভাগের মধ্যে 1 নম্বর যে আছে স্বজিন, এটা সবচাইতে বেশি ইম্পর্টেন্ট। তারপর এখন আমরা জানব লিন্ট ওর লিন্টার্স কি। এই দুটো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন।
লিন্ট ও লিন্টার্স কি? তো সর্বপ্রথমে আমরা জানবো যে লিন্ট কি। জিনিং প্রক্রিয়ায় বীজ থেকে তুলা পৃথক করার পর যে তুলা পাওয়া যায় সেটাকে কি বলা হয়? লিন্ট বলা হয়। আবার সেটা এভাবে বলা যায় যে জিনিং প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর যে সমস্ত কি পাওয়া যায়, যে সমস্ত তুলা বা তুলা আঁশ পাওয়া যায় সেটাকে কি করা হয়? লিন্ট বলা হয়। মানে পরবর্তীতে এটা দ্বারা কি করা হয়? বিভিন্ন প্রসেসের মাধ্যমে সুতা প্রস্তুত করা হয়ে থাকে। এই লিন্ট দ্বারাই পরবর্তীতে কি করা হয়? বিভিন্ন মানের সুতা প্রস্তুত করা হয়ে থাকে। আর লিন্টার্সটা হচ্ছে জিনিং প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর যে সমস্ত আঁশ তুলা বীজের সংযোগস্থলে লেগে থাকে তাকে কি বলা হয়? লিন্টার্স বলা হয়। তাহলে লিন্টার্সটাকে আমরা এভাবে বলবো যে জিনিং প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর যে সমস্ত আঁশ তুলা বীজের সংযোগস্থলে লেগে থাকে সেটাকে কি বলা হবে? লিন্টার্স বলা হয়। এই লিন্টার্স দ্বারাই পরবর্তীতে বিভিন্ন ধরনের রিজেনারেটেড সেলুলোজিক ফাইবার তৈরি করা হয়, যেরকম রেয়ন, এসিটেড রেয়ন, ভিসকোস রেয়ন। এই রেয়ন, এসিটেড রেয়ন, ভিসকোস রেয়ন তৈরিতে এই লিন্টার্সটা ব্যবহার করা হয়ে থাকে। লিন্টার্স বলতে বোঝায় অপেক্ষাকৃত ছোট দৈর্ঘ্যের আঁশ বা ক্ষুদ্র আঁশ। তারপরে এখন আরেকটা বিষয়, খুব গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করি। সেটা হচ্ছে যে আমরা যদি 100 কেজি বীজযুক্ত তুলা জিনিং মেশিনে প্রসেস করি তাহলে আমরা কি পাবো? 30 থেকে 40 কেজি পাবো ভালো তুলা। আমরা যদি 100 কেজি বীজযুক্ত তুলা জিনিং মেশিনে প্রসেস করি তাহলে আমরা ভালো তুলা পাবো 30 থেকে 40 কেজি। 30 থেকে 40 কেজি পাবো কি তুলা? ভালো তুলা। আর বীজ পাবো 55 কেজি থেকে 65 কেজি। বীজ পাবো কত? 55 কেজি থেকে 65 কেজি আমরা কি পাবো? বীজ পাবো। অন্যান্য অপদ্রব্য পাবো 5 কেজি। অন্যান্য অপদ্রব্য কতটুকু পাবো? 5 কেজি। অন্যান্য অপদ্রব্য বলতে বোঝায় এই তুলা আঁশের মধ্যে বীজ ব্যতীত আরও কিছু অপদ্রব্য থাকবে, যেরকম ধুলাবালি, তারপর পাতার ভাঙা অংশ, বীজের ভাঙা অংশ বা নুড়ি পাথর, এগুলোকেই বলা হয় অন্যান্য পদার্থ। তাহলে 100 কেজি বীজযুক্ত তুলা যখন আমরা জিনিং মেশিনে প্রসেস করা হয় তখন ভালো তুলা পাওয়া হয় 30 থেকে 40 কেজি, বীজ পাওয়া যাবে 55 কেজি থেকে 65 কেজি, আর অন্যান্য অপদ্রব্য থাকবে 5 কেজি। এখন আমরা জানবো এই অধ্যায় থেকে একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, সেটা হচ্ছে যে জিনিং মেশিনের চিত্রসহ কার্যপ্রণালী। আর এই কোশ্চেনটা তোমাদের রচনামূলক কোশ্চেন হিসেবেই আসে। চিত্রসহ জিনিং মেশিনের চিত্রসহ জিনিং মেশিনের কার্যপ্রণালী বর্ণনা করো।
আর এই অধ্যায় থেকে এটা হচ্ছে খুবই একটা গুরুত্বপূর্ণ রচনামূলক কোশ্চেন।
তো আমাদের চিত্র আর্ট করা হয়ে গেছে। এখান থেকে আমরা কি পড়ব, সৌজনিক মেশিনের কার্যপ্রণালী, এই মেশিনটা কিভাবে কাজ করে। তাহলে সর্বপ্রথমে বীজযুক্ত যে তুলোগুলো আছে সেই বীজযুক্ত তুলোগুলোকে নিয়ে সর্বপ্রথম কোথায় রাখতে হবে, এই মেশিনের উপরে কি অবস্থান করে, ফিড ল্যাটিস অবস্থান করে। এই মেশিনের উপরে কি অবস্থান করে, ফিড ল্যাটিস অবস্থান করে। তাহলে সর্বপ্রথমে যে মাঠ থেকে আমরা বীজযুক্ত তুলো সংগ্রহ করব সেটাকে কোথায় রাখতে হবে, ফিড ল্যাটিস পি এর উপরে রাখতে হবে। এই ফিড ল্যাটিসটা কী করে, চলমান বা মুভ করে, তখন কি হবে, এটা ধীরে ধীরে সামনের দিকে অগ্রসর হবে। ধীরে ধীরে কি করবে, সেটা সামনের দিকে অগ্রসর হবে। যখন এটা সামনে অগ্রসর হবে সেখানে যে বীজযুক্ত তুলোগুলো কার সংস্পর্শে আসবে, স্পাইক রোলার কিউ এর সংস্পর্শে আসে। এই স্পাইক রোলারের মধ্যে কি থাকে, দাঁত থাকে। যখনই ওই বীজযুক্ত তুলোসহ ধীরে ধীরে সামনের দিকে অগ্রসর হবে, অগ্রসর হয়ে স্পাইক রোলার কিউ এর সংস্পর্শে আসবে, তখনই তুলার যে বড় বড় গুচ্ছগুলো আছে এগুলো ভেঙে আরও ছোট ছোট গুচ্ছে পরিণত হবে। তারপর সেটা কোথায় পড়বে, এই স্পাইক রোলার থেকে সেটা হপারে স্থানান্তরিত হবে। স্পাইক রোলারের
তুলা আঁশের যে গুচ্ছগুলো আছে বড় বড়, সেই গুচ্ছগুলো ভেঙে ছোট ছোট গুচ্ছে পরিণত হয়ে সেটা কোথায় অবস্থান করবে? হপার এফ এর মধ্যে অবস্থান করবে। এখন এই হপার এফ এর মধ্যে, এই যখন হপার এফ এর মধ্যে প্রবেশ করবে তখন কি হয়েছে যে বিযুক্ত তুলাগুলো, যে ছোট ছোট তুলাগুলো যে বড় গুচ্ছ থেকে ছোট ছোট গুচ্ছে পরিণত হয়েছে, এই কারণে তুলার যে বীজগুলো আছে এই বীজগুলো তুলা আঁশ থেকে আলাদা হয়ে গেছে। তখন এই বীজগুলো কি করবে? এই হপারের ফাঁক দিয়ে নিচে পড়ে যাবে, এই বীজগুলো নিচে এসে জমা হবে। আর এর সাথেই হপারের সাথেই কি অবস্থান করবে? সরোলার অবস্থান করে। এই সরোলারটা অত্যন্ত স্পাইক রোলারের তুলনায়, বাকি যে আদার্স রোলারগুলো আছে ওগুলোর তুলনায় একটু দ্রুত গতিতে ঘোরে। আর এই সরোলারের মধ্যে খাঁজের পরিমাণ বা দাঁতের পরিমাণ বেশি থাকে। আর এটি দেখতে করাতের নেয়, এটি দেখতে কিসের নেয়? করাতের নেয়। এই হপার থেকে এই সরোলার কি করবে? এই হপার থেকে যে তুলা আঁশের গুচ্ছগুলো আছে, তুলা আঁশের যে ছোট ছোট গুচ্ছগুলো আছে, সে কি করবে? সরোলারটা এই তুলা আঁশের গুচ্ছগুলোকে নিয়ে নেবে। এই সরোলারটা কি করবে? তুলা আঁশের যে গুচ্ছগুলো আছে, তুলা আঁশের যে ছোট ছোট গুচ্ছগুলো আছে সেগুলোকে কে নিয়ে নিবে? এই সরোলার নিয়ে নিবে। আর যে বীজগুলো ছিল সেগুলো নিচে এসে জমা হবে। আর এখানে সরোলার কি করবে? দ্রুত গতিতে ঘুরতেই থাকে। আর এই সরোলারে আসা মাত্রই এই তুলা আঁশের মধ্যে, তুলা আঁশের মধ্যে থাকা অন্যান্য অপদ্রব্য যেরকম ভাঙা বীজ, মরা পাতা, নুড়ি পাথর, তারপর ডাস্ট, এই সমস্ত অপদ্রব্যগুলো কি হবে? দূর হবে। এবং সেগুলো কোথায় এসে জমা হবে? এখানে নিচে এসে জমা হবে। তারপরে যে ভালো তুলোগুলো আছে সেই ভালো তুলোগুলো কোথায় লেগে থাকবে? এই সরোলার এর যে করাতের দাঁত আছে এই দাঁতের মধ্যে লেগে থাকবে। আর ব্রাশ রোলার দিয়ে সাহায্যে এই ব্রাশ রোলারটা কী করবে? এই ব্রাশ রোলারটা অনবরত সরোলারের বিপরীত পাশে ঘুরবে। অনবরত সরোলারের বিপরীত পাশে ঘুরে এই সরোলারের গায়ে লেগে থাকা আসমূহকে কি করবে? পরিষ্কার করবে। সরোলারের গায়ে লেগে থাকা আসমূহকে কি করবে? পরিষ্কার করবে। তারপর সেই বীজ মুক্ত তুলোগুলো কি হবে? এম চ্যানেলের মধ্য দিয়ে বায়ু প্রবাহের টানে এন কেজে এসে জমা হবে। যখন এন কেজে প্রবেশ করবে তখন এখানে কি থাকবে? প্রেসার রোলার আর অবস্থান করে। এখানে কি করবে? বীজমুক্ত তুলোগুলো যখন এম চ্যানেলের মধ্য দিয়ে বায়ু প্রবাহের টানে নিয়ে যাওয়া হয় তখন এখানে কি করা হবে? প্রেসার রোলারের সাহায্যে আঁশসমূহের মধ্যে চাপ প্রয়োগ করে পাতলা শিট বা ওয়েব আকারে ওই আঁশগুলো কোথায় এসে জমা হবে? এই এন কেজের মধ্যে এসে পাতলা শিট আকারে ওই আঁশগুলো কী হয়ে থাকবে? জমা হবে। এটি হচ্ছে সোজিনিং মেশিনের চিত্রসহ কার্যপ্রণালী। আমি আবারও বলি যে সর্বপ্রথম মাঠ থেকে বীজযুক্ত যে তুলোগুলো নেওয়া হয় সেগুলোকে ফিড লেটিস পিয়ের উপরে রাখা হবে। তারপর এই ফিড লেটিসটা কিন্তু চলমান, এটা ধীরে ধীরে সামনের দিকে অগ্রসর হবে। যখনই ওই বীজযুক্ত তুলাসমূহ স্পাইক রোলার কিউয়ের সংস্পর্শে আসবে তখনই ওই তুলার যে গুচ্ছগুলো আছে বড় বড় গুচ্ছগুলো ভেঙে ছোট ছোট গুচ্ছে পরিণত হবে। তারপর সেটা হপারে এসে জমা হবে। এই হপারে এসে যে তুলোগুলো জমা হয়েছে সেগুলো কি করবে? এই হপারের মধ্যে থেকে যে সমস্ত বীজগুলো আছে আলাদা হয়েছে সেই বীজগুলো কোথায় পড়ে যাবে? নিচে এসে জমা হবে। তারপর সরোলার কি করবে? ওই তুলোগুলোকে নিয়ে নেবে। আর আদার্স যে রোলারগুলো আছে ওর তুলনায় সরোলার অপেক্ষাকৃত বেশি গতিতে ঘোরে এবং এর মধ্যে কি থাকে? করাতের দাঁত থাকে। তারপরে এই সরোলার কি করবে? আঁশের মধ্যে থাকা অন্য ধরনের অপদ্রব্যগুলো দূর করবে। তারপর সেগুলো এসে কোথায় জমা হবে? এখানে এসে জমা হবে, সেগুলোকে বলা হয় মডস। আর তারপর এই করাতের গায়ে ভালো তুলোগুলো লেগে থাকবে। ব্রাশ রোলার কী করবে? এই করাতের গায়ে লেগে থাকা সরোলারের গায়ে লেগে থাকা আঁশসমূহকে কি করবে? পরিষ্কার করে দেবে। তারপর সে আঁশগুলো এম চ্যানেলের মধ্য দিয়ে বায়ু প্রবাহের মাধ্যমে এনকেজে এসে জমা হবে। এনকেজে আসার সময় এখানে কি অবস্থান করবে? প্রেসার রোলার আর অবস্থান করে। যখন এর মধ্য দিয়ে প্রবেশ করবে প্রেসার রোলারের মধ্য দিয়ে তখন ওই আঁশগুলো বীজমুক্ত আঁশগুলো পাতলা শিট বা ওয়েব আকার ধারণ করে এনকেজে এসে জমা হবে, যেটাকে বলা হয় লিন্ট। এই হচ্ছে সোজিনিং মেশিনের
চিত্রসহ কার্যপ্রণালী। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা এই অধ্যায় থেকে কী কী আলোচনা করলাম, যে জিনিং কি, কাকে বলে, জিনিংয়ের উদ্দেশ্যগুলো কি কি, তারপর জিনিং কত প্রকার ও কি কি, তারপর জানতে পেরেছি যে লিন্ট কি ও লিন্টার্স কি। তারপর আমরা জানতে পেরেছি এই অধ্যায় থেকে শো জিনিং মেশিনের চিত্রসহ কার্যপ্রণালী। আমরা এই অধ্যায় থেকে জানতে পারছি শো জিনিং মেশিনের চিত্রসহ কার্যপ্রণালী বর্ণনা করো। এটা হচ্ছে খুবই একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, আর এটা কোশ্চেন তোমাদের রচনামূলক হিসেবে আসে। তারপর আমরা জানব এই জিনিং করতে গেলে, এখন আমরা জানব জিনিংয়ের ত্রুটিগুলো কী কী। জিনিংয়ের ত্রুটি হচ্ছে তিনটা। একটা হচ্ছে কাট ফাইবার বা জিন কাট, কাট ফাইবার বা জিন কাট। দুই নম্বর হচ্ছে ন্যাপস সমূহ। তিন নম্বর হচ্ছে ভাঙা বীজ। এই তিনটা হচ্ছে জিনিংয়ের ত্রুটি। তো সর্বপ্রথম আমরা জানি যে কাট ফাইবার বা জিন কাটটা কি। ভিজা তুলা মেশিনে প্রসেস করার সময়, ভিজা তুলা বিযুক্ত তুলা মেশিনে প্রসেস করার সময় সব মেশিনের করতের আঘাতে কী হয়, ফাইবারসমূহ কেটে যায়, এটাকেই বলা হয় কাট ফাইবার। আর ন্যাপসমূহ হচ্ছে যদি নির্দিষ্ট আর্দ্রতায় যদি ফাইবার বিযুক্ত তুলা সংগ্রহ করা না হয়, তাহলে কি হবে, যদি আর্দ্রতার পরিমাণ নির্দিষ্ট না থাকে আর সেই আবহাওয়া যদি খারাপ থাকে, আর তখন যদি আমরা বিযুক্ত তুলা সংগ্রহ করি, তাহলে কি হয়, কিছু ফাইবার একত্রিত হয়ে শক্ত দানা বা গুটির আকার ধারণ করে থাকে, যেটাকে বলা হয় ন্যাপস। আর একটা হচ্ছে ভাঙা বীজ। জিনিং করার সময়, বিযুক্ত তুলা মেশিনে জিনিং করার সময় কিছু সংখ্যক বীজ কী হয়ে যায়, ভেঙে আঁশের সাথে মিশে যায়, এটাকেই বলা হয় ভাঙা বীজ। এগুলোই হচ্ছে জিনিংয়ের ত্রুটিগুলোর নাম। এই অধ্যায় থেকে আমি তোমাদেরকে কিছু বাড়ির কাজ দিব। সেগুলো হচ্ছে যে ফাইবার জিনিংয়ের সময় ফাইবারের কি কি ক্ষতি হতে পারে। আরেকটা হচ্ছে ম্যাকার্থি জিনিং মেশিনের চিত্রসহ কার্যপ্রণালী বর্ণনা করো। একটা হচ্ছে নাইফ রোলার জিনিং মেশিনের চিত্রসহ কার্যপ্রণালী চিত্রসহ আলোচনা করো। একটা হচ্ছে জিনিংয়ের ত্রুটিসমূহের কারণ ও তার প্রতিকার। এগুলো হচ্ছে তোমাদের বাড়ির কাজ। আর তোমাদের এই বিষয়ে যদি তোমাদের কোনো সমস্যা হয়ে থাকে, তাহলে তোমরা কমেন্টস বক্সে অবশ্যই জানাবা। আজকে আর কথা না বাড়ে, তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, এই বলে আমি আমার অনলাইন ক্লাস আজকে এখানেই শেষ করছি।